সামনে বসা লোকটিকে দেখে এশার চোখ বেরিয়ে আসার উপক্রম হলো, কারণ সামনে বসা লোকটি আর কেউ নয়, তার ইউনিভার্সিটির প্রফেসর। শুধু তাই নয়, আজ যে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে তার মধ্যে পাত্র সে নিজেই। ঘটনা শুধু এতটুকু হলেও এশা ব্যাপারটা হজম করে নিত, কিন্তু ঘটনা শুধু এতটুকুতেই থেমে নেই। অস্বস্তিতে এশার হাত পা কাঁপছে। এই তো গতকালকের ঘটনা। এশার দিন শুরু হয়েছিল ইউনিভার্সিটির একজন প্রফেসরের গায়ে চা ছুঁড়ে মেরে। চিবুক শক্ত করে রক্ত চোখে আরহান সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে আছে। তার সাদা শার্টে চায়ের দাগ স্পষ্ট। ছেলেমেয়েরা প্রায় হেসে ফেলেছিল, কিন্তু আরহানের গলায় ঝুলে থাকা আইডি কার্ডটা দেখে সবাই থমকে গেল। এ তো সেই নতুন প্রফেসর যার জন্য আজ এত আয়োজন। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কি হবে এখন? পরিস্থিতি বুঝে উঠতে এশার 1 সেকেন্ডও লাগলো না। লোকটার আইডি কার্ডের লাল কালো ফিতা দেখে তার চোখ প্রায় কপালে উঠে এলো। আরহানের চোখে মুখে রাগ স্পষ্ট। তার অগ্নিমূর্তি দেখে এশার গলা শুকিয়ে গেল। কিছু বলার আগেই আরহান হনহনিয়ে ভিসির রুমের দিকে রওনা দিল। এশা কোনো উপায় না দেখে তার পেছনে পেছনে দৌড়ে যেতে লাগলো। স্যার স্যার বলে ডেকেও কোনো প্রতিক্রিয়া নেই। আরহান নির্লিপ্ত হেঁটে যাচ্ছেন। ভিসির দরজার সামনে পৌঁছে এশা 2 হাত মেলে আরহানের সামনে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার প্লিজ একবার আমার কথা শুনুন। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। এটা এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আই এম রিয়েলি সরি স্যার। আরহানের চোখে মুখে নির্লিপ্ত ভাব। সে যে ভীষণ রেগে আছে তা বোঝাই যাচ্ছে। গেট আউট ফ্রম মাই সাইড। আরহানের ভারী কণ্ঠে এশার শরীর কেঁপে উঠল। বাইরে হইচই শুনে ভিসি আমিনুল সাহেব বেরিয়ে এলেন। দরজা খুলেই দেখলেন এশা তার অফিসের সামনে দাঁড়িয়ে, আর সামনে দাঁড়িয়ে আছে নতুন প্রফেসর আরহান আহমেদ। আরহানের চোখে মুখে রাগ যেমন স্পষ্ট, তেমন শার্টে চায়ের দাগ। এমন দৃশ্য দেখে আমিনুল সাহেব হতভম্ব। আমার দরজার সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন, ইউ স্টুপিড? চশমা ঠিক করতে করতে বললেন তিনি। ঝাড়ি খেয়ে এশা মুখ কালো করে একপাশে সরে দাঁড়ালো। আজ কার মুখ দেখে উঠেছিল কে জানে। এত লোক থাকতে এই বদরাগী লোকটার গায়েই চা পড়তে হলো। চেহারাটা কি করে রেখেছে দেখো, মনে হচ্ছে যেন এখনই কাঁচা চিবিয়ে খাবে। ভিসি সাহেব আরহানকে তার অফিসে নিয়ে গেলেন। এশা অসহায়ভাবে অফিসের বাহিরে এক পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একজন এসে জানালো এশাকে ভেতরে ডাকা হয়েছে। মামা হলেও আমিনুল সাহেব আজ তাকে ছাড় দেবেন না। এশা ভেতরে ঢুকে বারবার ক্ষমা চাইল, নিজের ভুল স্বীকার করলো, কিন্তু আরহানের চোখে মুখের কোনো পরিবর্তন নেই। বোঝাই যাচ্ছে এই বিষয়ে এশার ক্ষমা পাওয়ার সম্ভাবনা নেই। আমিনুল সাহেবও দ্বিধায় পড়ে গেলেন। এই মেয়েটা আবার তাকে বিপদে ফেলে দিল। প্রায় 1 ঘন্টা ঝাড়ি খেয়ে এশা চুপ করে দাঁড়িয়ে রইল। এই ধরনের গাফিলতি বা অসভ্যতা এই ক্যাম্পাসে সহ্য করা হবে না, বললেন আমিনুল সাহেব। এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। তবে তোমাকে ক্ষমা করা না করার বিষয় সেটা স্যারের ব্যক্তিগত ব্যাপার। আরহান উঠে দাঁড়ালো। অহেতুক তার সময় নষ্ট হচ্ছে। আমিনুল সাহেবের এশার প্রতি পক্ষপাতিত্ব তার মোটেও পছন্দ হয়নি। আমিনুল সাহেবকে বিদায় জানিয়ে সে বেরিয়ে গেল। এশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধপ করে চেয়ারে বসে পড়ল। তুমি আর কত স্টুপিটি করবে বলো তো? আমার মান সম্মান কিছুই থাকলো না। যখন আরহান জানবে তুমি আমারই ভাগ্নি, তখন তাকে আমি কি জবাব দিব? আমি কি করব? লোকটা হঠাৎই আমার সামনে চলে আসলো। আমি না বোঝার আগেই তো সব হয়ে গেল। তারপর এতবার ক্ষমা চাইলাম, লোকটা একবারও আমার দিকে তাকিয়েও দেখলো না। এমন বদরাগী লোক আমি জীবনে দেখিনি। এইবার দেখে নাও, ক্যাম্পাসের সবার সামনে তুমি একজন প্রফেসরের গায়ে চা ছুঁড়ে মেরেছো। তুমি কি মনে করো এটা কোনো ছোটখাটো ভুল? তার যেই অপমান হয়েছে তার প্রতিশোধ সে নিতেই পারে। আবার সে জয়েন করেছে তোমারই ডিপার্টমেন্টে। উফ, আমি কি করব এখন? আবার গিয়ে ক্ষমা চাইবো? এশা দিশেহারা হয়ে বলল, চেষ্টা করো, ক্ষমা করে দিলেই তোমারই ভালো।
এই কথা শুনে এশা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, লোকটাকে খুঁজে দেখি। বলেই সে অফিস থেকে বেরিয়ে গেল। বেরিয়েই দেখলো বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কথাই বলে না, দিনটা খারাপভাবে শুরু হলে পুরোটাই খারাপ যায়, এই অবস্থা। দূর থেকে আরহানকে দেখতে পেয়ে এশা দৌড়ে গেল। দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার। আরহান সবেমাত্র গাড়ির দরজা খুলেছে, তখনই এশা দৌড়ে সেইখানে উপস্থিত, বৃষ্টিতে ভেজা কোনো পুরুষ মানুষকে দেখে। এই প্রথম এশা অবাক হয়ে তাকিয়ে আছে। আরহানের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। এশা এক পলকে তাকিয়ে আছে। আরহান এই মেয়ের সাহস দেখে সত্যি অবাক। সে গাড়ির দরজাটা বন্ধ করে দুই হাত বুকে গুজে দাঁড়ালো, এশার দিকে তাকালো। এশা কিছু বলার আগেই আরহান বলল, কি সমস্যা তোমার? এইখানে কি? আর আমিনুল ইসলাম তোমার কি হয়? আরহানের ভারী কণ্ঠে এশা হা করে তাকিয়ে রইল। লোকটা হঠাৎ এই প্রশ্ন করছে কেন? এখন কি সে বলবে হ্যাঁ কি না, নাকি এড়িয়ে যাবে? এই ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে একটা সুদর্শন পুরুষের কাছ থেকে কিনা তাকে ঝাড়ি শুনতে হবে? অবশ্য লোকটা সুদর্শন হলে কি হবে, আসলেই তো বদরাগী। এসা কি বলবে ভেবে ঠিক করার আগেই আরহান বলল, আমিনুল সাহেব কি কারণে তোমাকে ছাড় দিয়েছেন আমার তা জানা নেই, তবে আমি তোমাকে ছাড় দিচ্ছি না। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। বলেই আরহান এক হাত নিয়ে নিজের ভেজা চুলগুলো পেছনে নিল। মানে? এশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। লোকটা কি তাকে হুমকি দিচ্ছে? এশার মেজাজ বিগড়ে গেল। ছাড় দিবে না মানে? কতবার ক্ষমা চাইল সে, অথচ এই আয়রন ম্যানের মন গলার নাম নেই। এইদিকে বৃষ্টিতে ভিজে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু দেমাগ দেখো এই লোকটার। এশা রেগে গিয়ে শাসিয়ে বলল, আপনি এইভাবে কোনো স্টুডেন্টকে বলতে পারেন না। আমি মানছি আমি ভুল করেছি, তার জন্য আমি যথেষ্ট ক্ষমা চেয়েছি, কিন্তু আপনি কি করছেন? এত বড় হয়েও নাকের ডগায় রাগ নিয়ে বসে আছেন। বলতে বলতে এশা ঠোঁট চেপে মুখটা বন্ধ করে ফেলল। এটা কি বলে ফেললো সে? লাস্টের কথাটা কি বলা ঠিক হয়েছে? আরহানের কপালে ভাঁজ পড়ল। না মানে, আমি বলতে চাইছি যে ভুল তো মানুষই করে। এশা কথা শেষ না করতেই আরহান এক ধাপ এগিয়ে আসলো। এশা চোখ বড় বড় করে তাকালো। তারপর আরহান ঝুঁকে এসে এশার গলায় ঝোলা আইডি কার্ডটা হাতে নিতেই এশা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। এশার নাম না পড়ে আরহান এশার একাডেমিক রোলটা পড়ল, 111। আরহানের মুখে নিজের রোলটা শুনতেই এশার বুকের ভেতরটা ধক করে উঠল। আরহান আইডি কার্ড থেকে চোখ তুলে এশার চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, ভুল আর বেয়াদবির মধ্যে একটা পাতলা সীমারেখা আছে। ভুল করলে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বেয়াদবির ক্ষমা হয় না। বলেই এশার আইডি কার্ডটা হাত থেকে ছেড়ে দিয়ে আরহান নিজের গাড়িতে উঠে পড়ল। ঝুম বৃষ্টিতে এশা অবাক হয়ে চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে রইল। ঠিক তার পরের দিনই, মানে আজকেই এশার বাসায় পাত্রপক্ষ হাজির। আর পাত্র স্বয়ং আরহান আহমেদ, এশার ইউনিভার্সিটির প্রফেসর। এশার বড় খালা আমিনা বেগম আরহানের এশার দিকে নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থাকা খেয়াল করলেন। ওদের দুজনকে একটু একা কথা বলার সুযোগ করে দেওয়া উচিত। বিয়ের ব্যাপার যেহেতু, একে অপরকে জেনে নেওয়া ভালো। এশা চোখ বড় বড় করে নিজের খালার দিকে তাকালো। বিয়ের আগে একা কথা বলতে হবে মানে? বিয়ে কি ঠিক হয়ে গেছে? না না, এই বদরাগী লোককে সে জীবনেও বিয়ে করবে না। এশার মাথা ঘুরছে। এ কি বিপদ! এশার সামনে তাকাতেই দেখল আরহান চোয়াল শক্ত করে তার দিকেই তাকিয়ে। এই বদরাগী লোকটার সাথে তার বিয়ে ভেবেই এশার দম বন্ধ হয়ে এলো। সাথে সাথেই এশা চোখ উল্টে তার খালার কাঁধে অজ্ঞান হয়ে পড়ল। দেখুন, আমাকে দেখতে এসেছেন না, চুপচাপ যা দেখার দেখে বিদায় হন। এশা এগিয়ে এসে আরহানকে শাসিয়ে বলল, ওকে, তাহলে শাড়ি খোলো, যা দেখার দেখে নিচ্ছি। বলেই আরহান দেওয়ালের থেকে পিঠটা সরিয়ে এগিয়ে আসলো।
এশা চোখ বড় বড় করে তাকালো। সে কি ভুল কিছু শুনেছে? এশার নিঃশ্বাসে অস্থিরতা বাড়ছে। কি বললেন? এশা এক ধাপ পিছিয়ে গিয়ে বলল, কি হলো, ভয় পেয়েছো নাকি? পিছিয়ে যাচ্ছ দেখছি। আরহান এশার কাছে এগিয়ে আসতে আসতে বলল। এশা শাড়ির আঁচলটা শক্ত করে ধরে থাকলো। ভয় পেও না, আমি এইখানে তোমাকে শাড়ি ছাড়া দেখতে আসিনি। আর যদি জানতাম যাকে দেখতে যাচ্ছি সে তুমি, তবে কোনোদিনও আসতাম না। আরহান একদম এশার কানের কাছে ঠোঁট এনে বলল। এশা আরেকটু বিভ্রান্ত হয়ে গেল। এশার শরীর শিউরে উঠল। এশা আরহানের দিকে তাকাতেই আরহান সরে আসলো। আরহানের ঠোঁটের কোণায় হাসি, যা অস্পষ্ট, তবে একটু ভালোভাবে খেয়াল করলে ঠিক বোঝা যায়। বাই দা ওয়ে, তুমি অজ্ঞান হবার যে নাটকটা করেছো না, কি ভেবেছো কেউ বুঝতে পারেনি? তুমি কি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? একটু আগে এসা যে অজ্ঞান হবার নাটকটা করেছে সেটা আর কেউ না বুঝলেও এই ধূর্ত লোকটা ঠিকই বুঝতে পেরেছে। সারা জীবন যেখানে নিজের বাড়ির মানুষকে বোকা বানিয়ে এসেছে সে, সেইখানে কিনা এই লোকটা। এশার রাগে শরীর জ্বালা করছে। হ্যাঁ, মনে করি। এশা দাঁতে দাঁত চিপে বলল। তাই তো দেখছি। কি যেন বলে? ও হ্যাঁ, মনে পড়েছে। পাগলের শোক মনে মনে। আরহান একটু তাচ্ছিল্যের সাথে বলল, দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এটা ক্যাম্পাস না যে আপনি আমাকে যা বলবেন তা আমি চুপচাপ শুনবো। আচ্ছা, তাই বুঝি। তা কি করবে শুনি তুমি? আমিও দেখতে চাই আর কি কি ট্যালেন্ট আছে তোমার। বলতে বলতেই আরহান প্যান্টের পকেটে হাত ভরে ছাদের দেওয়ালে হেলান দিয়ে তাকালো। এমন সময় এশার মামা আমিনুল সাহেব ছাদে উঠলেন। আমিনুল সাহেবকে দেখে আরহান ভুরু কুঁচকে তাকালো। উনি এই বাড়িতে? আমিনুল সাহেব সবটা জেনেই ওপরে এসেছেন আরহানের সাথে কথা বলতে। কি কাকতালীয় ব্যাপার দেখেছো, এইখানে তোমার সাথে দেখা হবে ভাবতেও পারিনি। আরহান পকেট থেকে হাতটা বের করে বলল, আমিও ভাবতে পারিনি। বলেই সে এশার দিকে তাকালো। এশা আর চোখে একবার আরহানের দিকে তাকিয়েই হনহনিয়ে ছাদ থেকে নেমে গেল। আমিনুল সাহেব এশার হনহনিয়ে বেরিয়ে যাওয়া দেখে বলল, তোমাকে তো বলাই হয়নি, এশা আমার একমাত্র ভাগ্নি। আমাদের পরিবারে ও একটাই মেয়ে সন্তান। আরহান নিশ্চুপ রইল। আমিনুল সাহেবের গতকাল এশাকে পানিশমেন্ট না দেওয়ার কারণটা এখন তার কাছে পরিষ্কার। দেখেছো তোমার ছেলের কাণ্ড? এইভাবে কোনো কিছু না বলে কেউ চলে আসে, সে খুব বড় মাপের লোক হয়ে গেছে। এত অহংকার কিসের তোমার ছেলের? ফারুক আহমেদ ড্রয়িং রুমে ঢুকেই যেন চেঁচামেচি শুরু করলেন খালেদা বেগমের সাথে। আরহান তার বাবার হইচই সম্পূর্ণ অগ্রাহ্য করে কিচেনে গিয়ে ফ্রিজ খুলে গ্লাসে ঠান্ডা পানি ঢালছে। ফারুক সাহেবের চেঁচামেচি কিচেন পর্যন্ত শোনা যাচ্ছে। তোমার ছেলের এসব স্বভাব আমার পছন্দ না। নিজেকে কিভাবে সে? রাগে ফুঁসতে ফুঁসতে বললেন তিনি। খালেদা বেগম ভুরু কুঁচকে বসে আছে। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে? ছেলে তো স্বভাব পেয়েছে তোমার। তুমি যেমন গোমড়ামুখ, তোমার ছেলেও তেমন। ফারুক সাহেব কিছু বলতে যাবেন, এই সময় সেখানে উপস্থিত হারুন সাহেব বললেন, হয়েছে ভাই, থামেন তো আপনারা, এইসব বাদ দেন। মেয়া, আপনাদের কেমন লাগলো? আমার তো আবার ওই বাড়িতে খবর দিতে হইব। হারুন হলেন দুই পক্ষের মধ্যস্থতাকারী। মেয়ে অভদ্র। আরহান এক হাত পকেটে ভরে পানির গ্লাস হাতে নিয়ে বলল, ও, আর তুমি খুব ভদ্র। তোমার ভদ্রতার নমুনা তো দেখলাম আজকে। ফারুক সাহেব ধমকে ছেলেকে বললেন, কি, আমাকে অভদ্র বলছে? এশা হনহনিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। হারুন সাহেব পান চিবোতে চিবোতে ব্যঙ্গ করে বলেন, হ, বলছে। তুমি নাকি ছেলের গায়ে চা ফিক্কা মারছো। এশা চোখ পিটপিট করে একবার নিজের মায়ের দিকে তাকিয়ে দৌড়ে নিজের দাদির রুমে গিয়ে দরজা আটকে দিল। আফিয়া খাতুন রাতের রুটি বানাচ্ছিলেন। হাতে থাকা বেলুন নিয়ে চোখ রাঙিয়ে এগিয়ে এসে বলেন, কি করেছে ও? ছেলের গায়ে চা ছুঁড়ে মেরেছে। ছেলে তো তাই বলল। কোথায় সেই বাদরটা?
নিজের দাদির রুমে গিয়ে লুকিয়েছে না? আজকে ওর ভাই আসুক, ভাইয়ের আদরে আদরে একদম বাদর হয়েছে। এশার দাদি জেবুন্নেসা বেগম, বয়স 65 বছর, কিন্তু তাকে দেখে সেটা বোঝাই যায় না। তার কথাবার্তা এখনো টনটনে। এশা গিয়ে নিজের দাদির কোলে মাথা রাখলো। আচ্ছা তুমি বলো, আমি কি ইচ্ছে করে একজনের গায়ে কেন চা ফেলবো? কেন বুঝতেই চাচ্ছে না ব্যাপারটা? এশা গাল ফুলিয়ে বলল, কার গায়ে চা ফেলছোস? কার আবার? আজকে যেই হনুমানটা দেখতে এসেছিল তার গায়ে। হনুমান বলছিস কেন? ছেলে তো আমার পছন্দ হয়েছে, যেমন লম্বা তেমন সুন্দর চেহারা, এমন নাচ জামাই তো চাই। এসা আর চোখে দাদির দিকে তাকিয়ে ভেংচি কেটে বলল, তাই নাকি? তা তুমি বিয়েটা করে ফেলো, এতই যখন পছন্দ হয়েছে। তারপর আবারও বলল, অসভ্য লোকটা আমাকে কি বলেছে জানো? কি বলেছে? জেবুন্নেসা বেগম ইশারায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলেন। এশার নিচের ঠোঁট কামড়ে বলেছে, বলেছে শাড়ি খুলতে, সে নাকি দেখবে। কিরকম অসভ্য একবার ভেবে দেখো। জেবুন্নেসা হো হো করে হেসে উঠলেন। এশা অবাক হয়ে তার দাদির হাসি দেখছে। এই বুড়ি, হাসছো কেন? বিয়ের পর তো এমনিতেই দেখাতে হবে, সেজন্য আগেই দেখতে চেয়েছে, বলেই আবারও তিনি হো হো করে হাসলেন। ইস, বিয়ে করছে কে ওই বদরাগী লোককে? শুধু কি বদরাগী, অসভ্য একটা, নির্লজ্জ বেহায়া, বলেই দাদির পেটে আস্তে করে একটা গুঁতা দিতেই দুজনেই হেসে ফেলল। পরের দিন আরহান ক্লাসে উপস্থিত হলো, নেভি ব্লু শার্ট আর গ্রে কালার প্যান্টে। তাকে দারুণ লাগছে। বদরাগী হলে হবে কি, আর বাকি সব দিক থেকে যেন লোকটা একেবারেই পারফেক্ট। এসা আবারও হা করে তাকিয়ে আছে। মেয়ে মানুষ সুন্দর হলে মানা যায়, কিন্তু ছেলে মানুষ কেন এত সুন্দর হতে হবে? এসা কয়েকবার চোখের পলক ফেলে অন্যদিকে তাকালো। বাহ, ক্লাসের সব মেয়ের তাহলে একই অবস্থা। এসা ভুরু কুঁচকে আবারও আরহানের দিকে তাকালো। আরহান প্রজেক্টরে ক্লাস করাতে ব্যস্ত। এশার পাশ থেকে নাইমা ফিসফিস করে বলল, উফ, স্যারটা কি হ্যান্ডসাম দেখ, লোকটাকে একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এশা আর চোখে নাইমার দিকে তাকিয়ে বলল, চুপ। শুনেছি তুই নাকি ওনার গায়ে চা ছুঁড়ে মেরেছিস, বলেই নাইমা একটা বাঁকা হাসি দিল। চুপ করবি তুই? এশা কড়া চোখে তাকালো নাইমার দিকে। তাকাতেই নাইমা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তখনই আরহান তার হাতে থাকা মার্কার নিয়ে পয়েন্ট করে বলল, রোল 111। নিজের রোল কর্ণপাত হতেই এশার বুকটা ধক করে উঠল। এশা দাঁড়িয়ে পড়ল। আরহান সিঁড়ি বেয়ে তার বেঞ্চের সামনে এসে এশার দিকে তাকালো। এই মেয়েটা যেখানে যায় সেখানেই সমস্যা করে। সামনের বেঞ্চে বসা মেয়েগুলো পেছনে ঘুরে আরহানকে দেখছে। আরহান বুকের কাছে হাত গুজে প্রশ্ন করলো, কি নিয়ে কথা বলছিলে? এশা চুপ করেই সামনের দিকে তাকিয়ে আছে। সে একটিবারের জন্যেও আরহানের দিকে তাকাচ্ছে না। এশা প্রতি উত্তরে কিছু না বলায় আরহান ভুরু কুঁচকে বলল, গেট আউট অফ মাই ক্লাস। আই উইল নট টলারেট এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স। এনিওয়ান হু ওয়ান্টস টু টক ইনস্টেড অফ লার্নিং, লিভ নাও। বলতে বলতেই আরহান নিজের ডেস্কের সামনে চলে গেল। এশা বিরক্তি নিয়ে আরহানের চলে যাওয়া দেখছে। কথা কি সে একা বলেছে? পাশের যে ডাইনি, ওই লোকটাকে খেতে চাইলো, তাকে তো কিছুই বলল না। এশাও নিজের ব্যাগ নিয়ে আরহানের সামনে দিয়ে হনহনিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। আরহান ভুরু কুঁচকে এশার চলে যাওয়া দেখল। তারপর বনে বনে বলল, স্টুপিড। এরপর থেকে কোনো এক কারণে প্রতিদিনই আরহান এশাকে ক্লাস চলাকালীন রুম থেকে বের করে দিচ্ছে। স্যার মানুষ দেখে এশা কিছুই বলতেও পারছে না। দাঁতে দাঁত চিপে রাগে গজগজ করতে করতে সে বেরিয়ে যায়। লোকটা এক এক দিন এক এক অজুহাত দিয়ে সমানে তাকে ক্লাস থেকে বহিষ্কার করছে। আজকেও তাই হলো। এশা ক্লাস থেকে বেরিয়ে যেতেই আমিনুল সাহেবের সামনে পড়ে গেল। আমিনুল সাহেব রাউন্ডে বেরিয়েছিল। এশাকে বের হতে যেতে দেখে তিনি চোখ গরম করে বলেন, ক্লাস না করে কোথায় যাচ্ছ? জলদি ক্লাসে যাও।
এশা অভিযোগ করার আগেই আরহান ব্যাপারটা খেয়াল করে সাথে সাথে এশাকে ডাকলো। 111। এশা দাঁতে দাঁত চিপে আরহানের দিকে তাকালো। 111 কি? তার কি কোনো নাম নেই? সারাদিন শুধু 111 111। কি যে করতে মন চাইছে এই লোকটাকে। ভেতরে আসো। এশা ভেতরে এসে গাল ফুলিয়ে তাকিয়ে রইল। আরহান একদম তার সামনে থাকা টেবিলের দিকে ইশারা করলো। এশা বুঝতে না পেরে পাল্টা ইশারা করে বলল, কি? এইখানে বসো। আরহান ধমক দিতেই এশা চুপ করে সামনের বেঞ্চে বসে পড়ল। একদম টিচারের মুখের সামনে হওয়ায় এই বেঞ্চে সাধারণত কোনো স্টুডেন্ট বসে না। এশার মনে হচ্ছে আরহানকে কেউ 3 গুণ জুম করে তার মুখের ওপরে ধরে রেখেছে। এশা বাইরে তাকিয়ে দেখলো আমিনুল সাহেবও নেই। এশা নিজের ফাঁকা খাতার দিকে তাকিয়ে আছে। এই বৃহৎ লোকটা তার সামনে দাঁড়িয়ে থাকলে সে লিখবেটা কি? এশা আর চোখে একবার আরহানের দিকে তাকালো। আরহানের দৃষ্টি তার দিকে স্থির। কি ব্যাপার? এটা না আমি গতকাল সলভ করে দিলাম? গতকাল তো আপনি আমাকে ক্লাস করতে দিয়েছিলেন। এশা দাঁতে দাঁত চিপে আস্তে করে বলল। আরহানের কপালে ভাঁজ তো দূর হয়ে গেল। সে ভাঙবে কি, মচকাবে না। এটা তো বেসিক প্রবলেম। এটা সলভ করতে পারছো না? তুমি কি চা ছুঁড়ে মারা, অজ্ঞান হবার নাটক করা ছাড়া আর কিছুই পারো না? বলতে বলতেই আরহান ঝুঁকে এসে এশার হাত থেকে কলমটা নিয়ে নিতেই এশা ভ্যাবাচাকা খেয়ে তাকালো। শুধু চা না, আরেও অনেক কিছু ছুঁড়ে মারতে পারি। এশাও বিড়বিড় করে এলো, শাট আপ। আরহানের ধমকে এশা আর চোখে তাকালো। এশা প্রতি উত্তরে কিছুই বলল না। আরহান এশার খাতায় প্রবলেম সলভ করে দিতে দিতে বলল, এখন থেকে আমার ক্লাস করতে চাইলে এই বেঞ্চে বসবে, আমার ঠিক সামনে। আর যদি আমি তোমাকে পেছনে বসতে দেখি তাহলে। আরহান বলে শেষ না করতেই এশা আনমনেই বলে উঠল, গেট আউট। আরহান এশার দিকে তাকিয়ে বলল, এক্স্যাক্টলি বলেই আরহান উঠে দাঁড়ালো। ক্লাস শেষে এশা বেরিয়ে যাবে এমন সময় নাইমা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এশা বিরক্ত হয়ে তাকালো। আবার কি চাই এই মেয়ে? নাইমা টান দিয়ে এশার হাতে থাকা কলমটি নিয়ে যেতে যেতে বলল, এটা আমি নিয়ে গেলাম। এশা হা করে তাকিয়েছে। এটা কি হলো? আশ্চর্য। এক পাশ থেকে নেহা বলল, ও কলমটা কেন নিয়ে গেল বুঝেছিস? এশা না সূচক মাথা নাড়ালো। কলম নিয়ে যাওয়ার কারণটা এশা পরের দিনই ঠিকই বুঝল। আরহান এশাকে যেই বেঞ্চে বসতে বলেছিল, নাইমা আগে এসে সেই জায়গাটা দখল করে বসে আছে। স্কুল কলেজের মেয়েরা এমন করলে মানা যায়, কিন্তু ভার্সিটিতে মনে হয় ডাইনিটা নির্লজ্জ লোকটার প্রেমে পড়েছে। এশা কোনো কথা না বলে পেছনে গিয়ে বসে। প্রতিদিনের মতো আরহান ক্লাসে এলো। ঢুকেই তার নজরে পড়ল সামনে বসা মেয়েটির দিকে। আরহান ভুরু কুঁচকে বলল, রোল 111 আসেনি? ক্লাসের সবার সাথে সাথে আরহান নিজেও একটু অবাক হলো। মেয়েটির খোঁজ কেন নিচ্ছে সে? এসা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। এখন না আবার তাকে বের করে দেয়। এই লোকটা দেখছি তার জীবনটা নরক বানিয়ে ছাড়বে। তোমাকে কোথায় বসতে বলেছি? হয় সামনে এসো, বসো, নয়তো আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। আরহানের স্পষ্ট কথা। এসা বিরক্ত নিয়ে সামনে তাকাতেই নাইমার চোখে মুখে দেখলো স্পষ্ট হিংসার ছাপ। এ কি বিপদ! এসা মুখ কালো করে নাইমার পাশে বসতেই আরহান তার হাতে থাকা মার্কারটা নিয়ে এশার মাথায় আলতো করে বাড়ি দিয়ে বলল, পেছনে গিয়েছিলে কেন? এশা চোখ কটমট করে দাঁতে দাঁত চিপে আরহানের দিকে তাকালো। তারপরে আর চোখে নাইমার দিকে এক পলক তাকালো। ক্লাসের সবাই আরহানের এশা আর এমন খুনসুটি দেখে অবাক। কি ব্যাপার? এই মেয়েই তো স্যারের গায়ে চা মেরেছিল, আর সেই মেয়েকে কিনা স্যার তার সামনে ডেকে বসাচ্ছে। অনেকে অনেক বাজে বাজে কথাও বলে বেড়াচ্ছে। ক্লাস শেষে এশা আরহানের পেছনে পেছনে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে আরহান নিজের ফোন হাতে থমকে দাঁড়াতেই এশা বেগ হারিয়ে আরহানের পিঠের সাথে ধাক্কা খেল। বুঝতে পেরে মুহূর্তেই উল্টো দিকে দৌড়ে পালিয়ে যাবে
এমন সময় আরহানের ধাক্কা খেয়ে পেছনে ফিরে বিস্ময় নিয়ে বলল, ওয়েট, 111। এশা নিচে ঠোঁট কামড়ে কামড়ে পেছনে ঘুরে আরহানের দিকে তাকালো। তারপর একটা ঢোক গিলে হাসার চেষ্টা করতেই আরহান কঠিন দৃষ্টিতে তাকালো। আমি আসলে, ইস, বাকিটা বলার আগেই হঠাৎ একটা চিৎকার ভেসে এলো সবার কানে। এশার চোখ বড় বড় করে তাকালো। পেছনে ফিরে তাকাতেই দেখলো পাঁচতলার বারান্দায় ছেলে মেয়ে ভিড়। আরহান দৌড়ে সেখানে উপস্থিত হয়ে নির্বাক হয়ে তাকিয়ে রইল। এশা ও তার কিছু পিছু পিছু যেতেই দেখল তাদের ভার্সিটির গেটে সামনে গুলিবিদ্ধ একটি মরদেহ। এশার শরীর কাঁপতে লাগলো। আরহানের দৃষ্টি সেই মরদেহের দিকে স্থির। এইভাবে মারার স্টাইলটা শুধু একজনেরই হতে পারে। ভিকটিমের মাথার পেছনের থেকে রক্ত ঝরছে। আরহান নিশ্চিত এটা কায়ানের লোকেরাই করেছে। মাথার ঠিক পেছনে গুলি করা, ব্রেন সিস্টেমের একদম কাছাকাছি, যাতে করে শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বন্ধ হয়ে মুহূর্তেই টার্গেটের মৃত্যু হয়। এটাই ওর স্টাইল। এক নিমিষেই সব শেষ করে ফেলল। আরহান তাহলে ঠিক ধরেছে, কায়ান এই শহরেই আছে। আরহান এশার দিকে তাকাতেই দেখল সে কাঁপছে। আরহান এশার একদম সামনে এসে দাঁড়িয়ে মরদেহ থেকে তার দৃষ্টিপাত আড়াল করে ফেলল। এশার হুঁশ ফিরল যখন আরহান তার সামনে দাঁড়ালো। কি ব্যাপার? সবাইকে না বলেছি ক্লাসে যেতে? তুমি এখানে কি করছো? বলে শেষ করতেই এশা অজ্ঞান হয়ে পড়ে যেতেই আরহান হাত বাড়িয়ে এশাকে ধরে নিজের কাছে আনলো। তারপর এশার মাথা নিজের কাঁধে রেখে এশার গালে হাত দিয়ে তাকে ডেকে তুলতে চেষ্টা করলো। কিন্তু না, মেয়েটা আজ অভিনয় করছে না। সত্যি সে অজ্ঞান হয়ে আরহানের বাহুতে লুটিয়ে পড়েছে। আরহান এই প্রথম এশাকে ভালো করে খেয়াল করলো। এত নাজুক মানুষও হয় যে কিনা একটা মৃত্যু দেখে সহ্য করতে পারে না। আরহানের কাছে যে মৃত্যু জীবনেরই একটা অংশ। আরহান এশাকে নিজের বাহুতে ধরে এদিকে সেদিকে তাকালো। সব ফ্লোরই একদম খালি। সবাই মৃত মানুষটাকে দেখতে নিচে ভিড় জমিয়েছে। আরহান কিছু না ভেবেই এশাকে কোলে তুলে নিল। এশার জ্ঞান ফিরল অজ্ঞাত একটি কক্ষে। এশা আস্তে করে উঠে বসল সোফা থেকে। এশার মাথায় প্রচুর যন্ত্রণা করছে। সে এইখানে আসলো কিভাবে? এটা কোথায়? এশা আস্তে করে উঠে দাঁড়ালো। মনে হচ্ছে সে কারোর অফিস রুমে আছে। এশার অস্থিরতা বাড়ার আগেই আরহান কফির মগ হাতে তার অফিস রুমে ঢুকলো। এশা হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা আপনার রুম? আপনি আমাকে এখানে এনেছেন কেন? তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আরহানের খাপছাড়া ভাবে এশার রাগ লাগলো। আরহানের ফোনটা বাজতেই এশা বেরিয়ে যেতে চাইলো, কিন্তু আরহান এশাকে থামিয়ে দিয়ে বলল, ওয়েট, কোথায় যাচ্ছ? আপনার তাতে কি? আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই যাব। আমার অনেক কিছু। আরহান কফির মগটা টেবিলে রেখে বলল, মানে? আমিনুল সাহেবের অর্ডার, তুমি এই রুম থেকে বের হতে পারবে না যতক্ষণ না সে ফিরছে। এসবের মানে কি? আরহান এশার প্রশ্নের উত্তর না দিয়ে কলটা রিসিভ করতে রুমের বাহিরে গেল। রুদ্র কল করেছে। রুদ্র হলো আরহানের অ্যাসিস্ট্যান্ট, যে আরহানের হয়ে কাজ করছে। লোকটাকে কেন মেরেছে জানতে পারলে? আরহান সতর্কতার সাথে জিজ্ঞাসা করলো। স্যার, ওই লোকটাকে গুলি করা হয়েছে। তার বায়োডাটা আমি আপনাকে পাঠিয়েছি। লোকটার নাম আবুল খন্দকার। সিসিটিভি ফুটেজে লোকটাকে খালের পাশ দিয়ে দৌড়ে আসতে দেখা যায়। তার পেছনে দুটি বাইক দেখা যায়। বাইকের নাম্বার আমি সংগ্রহের চেষ্টা করছি। তবে তাদের পোশাকে ছিল ব্ল্যাক লেদার জ্যাকেট, মুখে কালো হেলমেট আর হাতে কালো গ্লাভস। তাহলে আমাদের সন্দেহই ঠিক। একদম ঠিক স্যার। কায়ানের জন্য যারা কাজ করে ওদের সাথে গুলি করার স্টাইল থেকে শুরু করে ওদের লোকেদের ড্রেস আপ, বাইক, সব মিলে যাচ্ছে। আমার ধারণা আবুল খন্দকার এমন কিছুর সাক্ষী হয়েছিলেন যেটা কায়ানের জন্য হুমকি হতে পারত।
তাই সরিয়ে দিয়েছে। যদি তাই হবে, তাহলে ইউনিভার্সিটির সামনে কেন লাশটা ফেললো? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কায়ান কারণ ছাড়া কিছুই করে না। কিন্তু আমি বুঝতে পারছি না, কায়ান যে এইখানে আছে সেটার প্রমাণ এত স্পষ্ট কেন? যেন সে ইচ্ছে করেই এইসব রেখে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো ও চায়। এই শহরে আছে সেটা আমরা গত 4 মাস ধরে জানি, কিন্তু কোথায় আছে? উই হ্যাভ নো ক্লু। দিস ইজ হাউ টু প্লেস। বাকিটা বলে শেষ করার আগেই আরহান পায়ের আওয়াজ পেয়ে পেছনে তাকালো। এশা রুম থেকে প্রায় বের হয়ে যাচ্ছিল, কিন্তু আরহানের সাথে চোখে চোখ পড়তেই এশা দৌড়ে পালানোর আগেই আরহান শক্ত করে এশার কবজি ধরে নিজের কাছে নিয়ে আসে। আরহানের চোখে মুখে রাগ স্পষ্ট। হোয়াট দ্য হেল ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? কোথায় যাচ্ছ? আরহানের অগ্নিকণ্ঠে এশা একটা ঢোক গিলল, তাকালো। আরহান চোখটা বন্ধ করে নিজের রাগ কমিয়ে এশার দিকে তাকাতেই দেখল এশার হাত সে রাগের মাথায় এমন শক্ত করে ধরেছে যে এশার হাতের কাচের চুড়ির কয়েকটা ঝনঝনিয়ে নিচে পড়ে গেল ভেঙে। আরহান এশার হাতটা ছেড়ে দিল। তারপর শান্ত ও নির্লিপ্ত কণ্ঠে বলল, ভেতরে যাও, আমিনুল সাহেব এসে তোমাকে নিয়ে যাবে। এশা রাগে অভিমানে অফিস রুমের ভেতরে চলে গেল। এমন কড়া মেজাজে সে আজ পর্যন্ত দেখেনি। লোকটার মনটা কি পাথরে তৈরি? কিভাবে ধরলো হাতটা? একদম লাল করে ফেলেছে। আরহান কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে আসলো। এশা চোখে মুখে কালো করে গাল ফুলিয়ে সোফায় বসে আছে। আরহান এশার হাতের কবজির দিকে তাকালো। কেটে যায়নি, তবে লাল হয়েছে। আরহানের হাতের আঙ্গুলের চাপ বসে আছে। একটু পর আরহান এক বাটি বরফ এনে এশার সামনে রাখতেই এশা সম্পূর্ণ বিষয়টি অগ্রাহ্য করে অন্যদিকে তাকালো। আরহানের কষ্ট করে নিজের আওয়াজটা একটু নরম করে বলল, হাতটা এইখানে ভিজিয়ে রাখো। এশা আবারও ইগনোর করায় আরহান চুপ করে তার পাশে বসল। তারপর এশার হাত ধরতেই এশা চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করতে লাগলো। আরহানের ধৈর্যের সীমারেখায় পৌঁছাতেই বলল, কখনো আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবে না। আমি এক কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করি না। আমাকে রাগিয়ে দিলে তার ফল কি হয় তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। বলতে বলতেই আরহান এশার হাত নিয়ে বরফ পানিতে ধরে রাখল। এরপর থেকে কোনো কথা যেন আমাকে দ্বিতীয়বার রিপিট করতে না হয়। এশা হতভম্ব হয়ে আরহানের বকা শুনছে। কি আশ্চর্য! তার চুড়ি ভেঙেছে, তাকে ব্যথা দিয়েছে, আবার লোকটা তাকেই বকা দিচ্ছে। লোকটার মাঝে অনুশোচনা বলতে কিচ্ছু নেই। কি বললাম বুঝতে পেরেছ? এশা ভুরু তুলে তাকালো। তারপর বলল, না, আপনার বাক্যের কোথাও আমি সরি শব্দটি পাইনি। তাই আপনি কি বলছেন কিছুই বুঝিনি। আমি তোমাকে কেন সরি বলবো? দোষটা তোমারই ছিল। আরহান ভুরু কুঁচকে বলল, কি আমার দোষ ছিল? আচ্ছা, আমার চুড়ি তো আমি নিজেই ভেঙেছি, তাই না? আর আমার হাত আমি নিজেই তো চাপ দিয়ে লাল করে ফেলেছি। শাট আপ! তুমি পালাতে গিয়েছিলে আর সে কারণেই এইসব হয়েছে। ইউ আর রেসপন্সিবল ফর দিস। এইখানেও আমার দোষ, তাই না? আপনি তো দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? আরহান এশার হাতটা ছেড়ে উঠে দাঁড়ালো। এশার সঙ্গে সঙ্গেই বরফ পানি থেকে হাতটা তুলতেই দেখলো হাতের লালচে ভাব দূর হয়ে গেছে অনেকটা। আরহান কিছু বলার আগেই আমিনুল সাহেব এসে হাজির। তিনি এসে এশাকে নিজের সাথে নিয়ে গেলেন। গাড়িতে উঠতেই এশা প্রশ্ন করল, আমাকে আরহান স্যারের অফিসে থাকতে বলেছ কেন? তুমি অজ্ঞান হয়ে যাওয়ায় আমার চিন্তা দ্বিগুণ হয়েছে। তোমার বাসায় কিছুই জানায়নি। তোমার ভাই তো তাহলে ভার্সিটিতে এসেই হইচই শুরু করতো। আরেকটা ম্যাডামও ছিল তোমার কাছে, পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনি চলে যান। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পুলিশ স্টেশনে। এত বড় একটা ঘটনা আমি না গিয়ে কি করে থাকি? আবার শিক্ষা প্রতিষ্ঠানের মতন জায়গায় এমন একটা পাশবিক আচরণ, এইসব তো মেনে নেওয়া যায় না। কিছু জানতে পারলে?
না, তারা মুখ খোলেনি, বলেছে তদন্ত চলছে। ব্যাস, এতটুকুই। লোকটাকে কেন মেরেছে কিছু জানতে পারোনি? আমিনুল সাহেব হতাশ গলায় বলেন, না, কিন্তু মনে হলো কি যেন লুকিয়ে যাচ্ছে। আবার ফেরবার সময় একটা নামের চর্চাও শুনলাম। কি নাম? কায়ান। যতবার এই নামটা চর্চায় এসেছে, মানে ভয়ানক কিছু আছে সামনে। কি নাম বললে? কায়ান? সে কে? মাফিয়া, অন্য সবার চাইতে আলাদা। পুরো আন্ডারওয়ার্ল্ডে বেশিরভাগই সে নিজের কন্ট্রোল করে। যতক্ষণ না তুমি তার কোনো ক্ষতি করছো, সে তোমাকে কিছুই করবে না। কিন্তু যদি তুমি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো বা চিন্তাও করো, তোমাকে শেষ করে দিবে। এশাকে আমিনুল সাহেব তার বাড়ির গেটের সামনে নামিয়ে দিলেন। কায়ান নামের এই লোকটার প্রতি এশার একটা আগ্রহ কাজ করছে। লোকটা যদি এত ভয়ানক হয়, তাহলে এর আগে সে এই নামটি কেন শোনেনি? এশা নিজে বাড়িতে ঢুকতেই তার বড় ভাই ডেকে পাঠালেন। এশার বড় ভাই আবির, এশার থেকে 8 বছরের বড়। এশার ভাইয়ের রুমে যেতেই দেখলো তার ভাই টিভিতে খবর দেখছে। ভাইয়া, ডেকেছো আমায়? হ্যাঁ, ভেতরে এসে বস। আজকে তোর ভার্সিটিতে কি হয়েছে? খবরে কি সব দেখাচ্ছে এগুলো? এসা কি বলবে আর কি বলবে না বুঝতে পারছে না। ইতস্থ করে বলল, খবরে যা বলছে আমরাও সেটাই জানি। মামা তো পুলিশের কাছে গেল, তারা নাকি কিছু বলতেও চায়নি। এইসব ঝামেলার মধ্যে তোর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। কিছু থেকে কিছু হলেই এই বাড়ি থেকে তার ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কেন? সবাই যেতে পারলে সে কেন যেতে পারবে না? এশা মলিন গলায় বলে, না ভাইয়া, যেতে হবে। একটা বদমাস স্যার আছে, তার ক্লাসে অ্যাটেন্ড না করলে সে একদম অগ্নিমূর্তি হয়ে যায়। সে স্যার যতই বদমাস আর হিটলার হোক না কেন। তুই যাবি না? এখন রুমে গিয়ে রেস্ট কর, যা। তাহলে বাইরে অন্তত ঘুরতে যেতে পারবো তো, নাকি? ভার্সিটি না হয় নাই গেলাম। আবির হ্যাঁ সূচক মাথা নাড়াতেই এশা নাচতে নাচতে নিজের রুমে চলে গেল। পরের দিন বিকালে ঈশা ঘুরতে বেরিয়েছে ঋতুকে নিয়ে। ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যার পর হয়ে গেল। এশা ঋতুকে ঋতুর বাসার সামনে নামিয়ে দিয়ে রিক্সা করে ফিরছিল। হঠাৎ রিক্সার চাকায় সমস্যা হতেই মাঝ রাস্তায় এশাকে নেমে যেতে হলো। যেই জায়গায় এশা দাঁড়িয়ে আছে, এইখানে গাড়ি কিংবা রিক্সা পাওয়া মুশকিল। খুবই নির্জন জায়গা। ল্যাম্পপোস্টের আলো টিমটিম করে জ্বলছে। চারিদিকে নীরবতা ছড়িয়ে আছে। আশেপাশে তাকাতেই এশার অস্বস্তি হতে লাগলো। এশা হাঁটতে শুরু করলো। তার উদ্দেশ্য এই গলি থেকে বের হয়ে মেইন রোডে পৌঁছানো। এশা হাঁটতে হাঁটতেই পরপর 2টি গুলির শব্দ শুনতে পেল। এশা থমকে দাঁড়িয়ে পড়ল। তার হৃদস্পন্দন যেন বেড়ে গেল। এশা একটু আড়ালে সরে গেল। তারপর আড়ালে দেখার চেষ্টা করতেই একটা ছায়া দেখতে পেল পিস্তল হাতে। এশা 2 হাতে মুখ চেপে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ভয়ে এশার প্রাণ বেরিয়ে আসার উপক্রম হলো। এশা পায়ের শব্দ শুনতে পাচ্ছে। কে যেন ওই দিকেই আসছে। পায়ের শব্দ ধীরে ধীরে আরো স্পষ্ট হতেই এশা ভয়ে চোখটা বন্ধ করে ফেলল। পায়ের শব্দটা তার খুব কাছে এসে মিলিয়ে যেতেই এশা আস্তে আস্তে চোখ খুলল। তারপর যা দেখলো এশা তার স্বপ্নেও কল্পনা করেনি। আরহান তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। আরহান এইখানে এশাকে দেখবে ভাবতেও পারেনি। এত রাতে এমন নির্জন জায়গায় কি করছে সে? আরহান সঙ্গে সঙ্গে পিস্তল নামিয়ে ফেলল। এশা অপলক তাকিয়ে আছে। তাহলে একটু আগে যে গুলির শব্দ শুনতে পেল, কিভাবে সম্ভব? আরহান এশার চোখে মুখে প্রচন্ড ভয় দেখে বলল, রিল্যাক্স, ভয় পাওয়ার কিছুই নেই। এশা ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। বারবার তার চোখে যাচ্ছে আরহানের হাতের পিস্তলের দিকে। আরহান এশার কাছে এগিয়ে এসে বলল, তুমি এই জায়গায় একা একা কি করছো? এশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বাড়ি ফিরছিলাম, রাস্তায় রিক্সার চাকা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আসো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। এশার সাথে সাথে না সূচক মাথা নেড়ে বলল, আমি চলে যেতে পারবো। কেন? আমার সাথে আসতে কি অসুবিধা? আরহানের প্রশ্নে এশা আরহানের হাতে থাকা পিস্তলের দিকে তাকালো। আরহান জানে এশার মনে কিসের ভয়
আর তার চোখে কেন এত প্রশ্ন। তুমি কি এই পিস্তলের কারণে আমার সাথে যেতে চাইছো না? ভয় পাচ্ছ? বলেই আরহান আরেক ধাপ এগিয়ে আসলো। এসা প্রথম থেকে দেওয়ালের সাথে আষ্টে পৃষ্ঠে দাঁড়িয়ে আছে, তাই পিছিয়ে যাওয়ার উপায় নেই। যদি ভয় পেয়ে থাকো, তাহলে তোমার মনে হয় না আমাকে না করাটা খুব বোকামি হয়ে যাবে? বলেই আরহান এশার চোখে চোখ রাখলো। তাই চুপচাপ আমার সাথে আসো। শেষটা বলেই আরহান এশার হাত ধরলো। এশা খেয়াল করলো আরহান তার হাতে খুব একটা চাপ না দিয়েই ধরে আছে, যা গতকালের চেয়ে আলাদা, একদম ভিন্ন। আরহান এশার হাতটা ধরে সেই গলি থেকে বের করে নিয়ে আসলো। আরহানের পিস্তলটা মাথা প্যান্টের পকেটে স্পষ্ট বোঝাই যাচ্ছে। এশা মেইন রোডে আসতেই দেখলো আরহানের গাড়ি রাস্তার এক পাশে পার্ক করা। এশার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু সে চুপচাপ থাকলো। আরহান এশাকে গাড়িতে বসিয়ে কাকে যেন কল দিল। এশা গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। যা হয়েছে, যা সে দেখেছে, সবটা বারবার তার মনে পড়ছে। এশা বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এশার মনে অনেক প্রশ্ন। আরহান এইখানে কি করছে? তার গাড়ি যেহেতু মেন রোডে পার্ক করা, তাহলে নিশ্চয় সে কোনো কাজে এইখানে এসেছে। আর সেই গুলির শব্দ যেটা এশার কানে ভেসে আসলো, সেটা কি আরহান? এশার অস্থিরতা বাড়তেই এশা গাড়ির ড্রয়ার খুলল পানির বোতলের জন্য। সেখানে পানির বোতল ছিল না ঠিকই, কিন্তু এশার চোখ পড়ল অন্য কিছুতে। কাগজে মোড়ানো একটা প্যাকেট। এশার সাথে সাথে ড্রয়ারটা বন্ধ করে ফেলল এবং বাইরে তাকাতেই দেখল আরহান এখনো ফোনে কারোর সাথে কথা বলে যাচ্ছে। এশা যে তার ড্রয়ার খুলেছে সেটা সে দেখেনি। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এই প্যাকেটে কি আছে সেটা না দেখা পর্যন্ত এশার মন শান্ত হবে না। আরহান গাড়িতে দরজা খুলতেই এশা বলল, আপনার কাছে পানি হবে? এশা জানে এই গাড়িতে পানি নেই। সে সব জায়গায় খুঁজেছে। না, ওয়েট, আমি আনছি। আরহান গাড়ির দরজাটা বন্ধ করে সামনের দোকানে গেল পানির বোতল কিনতে। আর এই সুযোগে এশা আবারও গাড়ির ড্রয়ারটা খুলল। তারপর খুব সাবধানে প্যাকেটটা হাতে নিল। এশার ভীষণ ভয় লাগলো। কি না কি আছে ভেতরে, কিন্তু না দেখেও সে তো থাকতে পারছে না। এশা আস্তে করে প্যাকেটটা খুলতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এইদিকে আরহানকে আসতে দেখে এশা তাড়াতাড়ি করে প্যাকেটটা ড্রয়ারে রেখে দিল। আরহান গাড়ির দরজাটা খুলে এশাকে পানির বোতল দিতেই এশা চোখের পলক ফেলে তাকালো। তারপর নিঃশব্দে পানির বোতলে হাত বাড়িয়ে নিল। আরহান ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, তুমি এখনো ভয় পাচ্ছ আমাকে? এশা উত্তরে কিছু না বলে এক ঢোক পানি খেয়ে বোতলটা এক পাশে রাখলো। তারপর বলল, আসলে আমি সেখানে দুটো গুলির শব্দ পাই, আর আপনার সাথে পিস্তল দেখে ভেবেছিলাম। বলতে বলতেই এশা থেমে যায়। কি ভেবেছিলে, যে আমি গুলি করেছি? আরহানের প্রশ্নের উত্তরে নিচের ঠোঁটটা কামড়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরহান না হেসে পারল না। এই টেনশনের মধ্যেও সে ঠোঁট দুটো প্রসারিত করে গেল এশার কথায়। এশা অবাক হয়ে আরহানের হাসির দিকে তাকালো। লোকটা বুঝি হাসতেও জানে, তাও এত সুন্দর করে। আরহানের রাস্তার দিকে দৃষ্টি রেখে বলল, আমিও গুলির শব্দ পেয়েই সেখানে গিয়েছি। সত্যি? এশার প্রশ্নে আরহান আর চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে এশা বলল, আপনাকে একটা প্রশ্ন করি? হুম, করো। আপনি কি সবসময় সাথে পিস্তল রাখেন? এশা আগ্রহ নিয়ে প্রশ্ন করতেই আরহান বলল, এটা আমার শখ। পিস্তল রাখা আপনার শখ? এশা হতভম্ব হয়ে তাকালো। না, ঠিক আছে, আর পাঁচটা মানুষের মতন নর্মাল শখ থাকার তো কথাও না আরহান আহমেদের। তার থাকবে পিস্তলের শখ? আপনি কি জানেন আপনি কতটা ব্যতিক্রম আর পাঁচটা মানুষের থেকে? কিভাবে ব্যতিক্রম আমি? মেজাজ থেকে শুরু করে সব দিক থেকে। এমনকি আপনাকে কোনোভাবেই ভার্সিটির প্রফেসর মনে হয় না। আরহাম নির্লিপ্ত কণ্ঠে বলল, তাহলে কি মনে হয়? তাহলে মনে হয় আপনি অন্য কেউ। আরহাম গাড়ি ব্রেক করতেই এশা অবাক হয়ে বলল,
গাড়ি থামালেন কেন? কারণ তোমার বাড়ির সামনে। আরহানের কথায় এশার হুঁশ ফিরল। এশা থ্যাংক ইউ বলে নেমে কিছু দূর যেতেই আরহান গাড়ি থেকে নেমে এশাকে ডাকলো। আরহানের শুধু এশার রোল নাম্বারটাই মনে আছে, তাই সে ডাকলো, 111। এশা কটমট করে পেছনে তাকালো। তারপর আরহান এগিয়ে আসতেই বলল, আপনি আমার নাম জানেন না? 111 ডাকেন কেন? তোমার ব্যাগ। আরহান ব্যাগটা এগিয়ে দিতেই এশার মনে পড়ল সে তার ব্যাগ গাড়িতেই ফেলে এসেছে। এশা ব্যাগটা হাতে নিতে নিতে বলল, আমার নাম এশা। কি বলেছি শুনেছেন? আরহান পাত্তা না দিয়েই ঠোঁটের কোণে হাসি রেখে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। এশা কিছুক্ষণ দাঁড়িয়ে আরহানের চলে যাওয়া দেখল। এশার সন্দেহ যায়নি, পিস্তল হাতে আরহানের ওই জায়গায় একই সময়ে উপস্থিত হওয়া কোনো প্রশ্নই ওঠে না, এবং মেন রাস্তায় গুলির শব্দে পৌঁছানোর সম্ভাবনাও নেই। আর কোনো সাধারণ মানুষের পিস্তল রাখার শখ কেন হবে? এশা নিজের রুমে গিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করতে গিয়ে দেখল কাগজে মোড়ানো এক ডজন কাচের চুড়ি। কি ব্যাপার? তার ব্যাগে কাচের চুড়ি আসলো কিভাবে? এশা চুড়িগুলো ভালোভাবে দেখল। এশা বুঝতে পারছে না তার কেমন যেন অনুভব করা উচিত, কারণ এই কাচের চুড়িগুলোই তো এশা আরহানের গাড়ির ড্রয়ে দেখেছিল। ঘরটা আধা আলো আধা অন্ধকার, কারণ বসের বেশিরভাগই আলোকসজ্জা পছন্দ না। ঘড়ির কাঁটা যেন থেমে আছে, ছায়ার মতো দাঁড়িয়ে থাকা দুজন দেহরক্ষী ছাড়া। পুরো ঘরে আর কোনো শব্দ নেই। ধোঁয়া ঢুকে আছে চারপাশে। একটা সিগারেট জ্বলছে ধীরে ধীরে। এক পাশে রয়েছে বিদেশি মদের বোতল। টেবিলের মাথায় বসে আছে কায়ান। তার ঠিক সামনে রক্তাক্ত একটা বালক মেঝেতে লুটিয়ে আছে। তখনই দরজাটা খুলে ঢুকলো জিসান, কায়ানের খুব বিশ্বস্ত একজন। জিসানের কপালে ঘাম, মুখে অস্বস্তি। সে ধীরে ধীরে এগিয়ে এলো। কায়ান একবারও তাকালো না, শুধু সিগারেটের ধোঁয়া ছাড়লো। জিসান এগিয়ে এসে বলল, বস, একটা কথা ছিল। কায়ান ধীরে ধীরে চোখ তুলে তাকালো। জিসান ইতস্তত করে বলল, আজকে আহমেদ মির্জাকে সরিয়ে ফেলার সময় সেখানে একটি মেয়েকে দেখা যায়। মেয়েটি পুরো ঘটনাটা সেখানে উপস্থিত ছিল, এটা নিশ্চিত। তবে মেয়েটিকে ধরার আগেই। জিসান চুপ করে গেল। কায়ানের ঠোঁটের কোণায় ব্যঙ্গাত্মক হাসি। পালিয়ে গেছে? জিসান নাসূচক মাথা নেড়ে বলল, আমরা পৌঁছানোর আগেই সেখানে সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আরহান উপস্থিত ছিল। কায়ান সামনে রাখা মদের গ্লাসে আঙ্গুল দিয়ে বৃত্তাকার আঁকতে আঁকতে বলল, তুমি ঠিক দেখেছো তো সেটা সিআইডি অফিসার আরহান ছিল? জিসান ঢোক গিলে বলল, জি বস, অবশেষে সে এই শহরে এসেছে। গুড, আই লাইক ইট। আর সেই মেয়েটা কোথায়? এক মুহূর্ত নীরবতা রেখে তারপর জিসান হালকা গলায় আবারও বলল, মেয়েটাকে তিনি সাথে করেই নিয়ে গেছেন। দেখে দুজনকে খুব ঘনিষ্ঠ মনে হচ্ছিল। আরহান আহমেদের সাথে কোনো মেয়ের ঘনিষ্ঠতা? ইন্টারেস্টিং। মেয়েটাকে আমার চাই। সর্বক্ষণ মেয়েটির দিকে নজরদারির মধ্যে রাখবে। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলল কায়ান। জিসান মাথা নিচু করে চলে গেল। কায়ান নিঃশব্দে হাসল। আরহান আহমেদ এই শহরে আসবে, এটা তো সে চেয়েছেই। খেলা তো এইবার জমবে। রুদ্র, তুমি কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? আরহান রাগে কড়মড় করে বলল, স্যার, সত্যি বলছি। আমি এখন নিকুঞ্জ ভিলার কাছেই আছি। কায়ানের লোক এই বাড়ির সামনেই আছে এই মুহূর্তে। রুদ্র ফিসফিসিয়ে বলল, ওরা ওইখানে কি করছে? এখনো কিছু করেনি, তবে ওদের টার্গেট এশা। আমার মনে হয় এশাকে ওরা আপনার সাথে দেখেছে, হয়তো এই জন্যই। আর ইউ ফাকিং কিডিং উইথ মি? ওরা আমার সাথে যাকে দেখবে তারই ক্ষতি করবে? আমি সেটা বলিনি, তবে আপনি তো জানেনই কায়ানের কাছে মেয়েরা একটা অবজেক্ট, তাছাড়া আর কিছুই না। রুদ্র ভয়ে ভয়ে কথাটা বলে উঠল, আমি এক্ষুনি আসছি। ওরা কজন আছে? আরহাম নিজের পিস্তলটা পকেটে ভরতে ভরতে বলল, দুজন। রুদ্র বলা শেষ করতেই ফোনটা পকেটে
কেটে গেল। কায়ান যে কি চায় রুদ্র কিছুই বোঝে না। ওই যে কায়ানের লোক দুটো দাঁড়িয়ে আছে। ইনভেস্টিগেশন টিমের যে কেউ দেখলে বলে দিবে এরা কায়ানের হয়েই কাজ করছে। আর এদের সাহসও আছে, মৃত্যুর পথযাত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে। রুদ্রর মায়া লাগছে, কিছুক্ষণ পর এদের মৃত্যু হবে, অথচ এরা জানে না। আর যার হাতে মৃত্যু হবে সে এতক্ষণে রেগে অগ্নিমূর্তি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। মিনিট পাঁচেকের মধ্যেই আরহান সেখানে উপস্থিত হলো। আরহানকে দেখে রুদ্র আস্তে আস্তে করে সেলুট দিয়ে বলল, স্যার। তারপর একটু থেমে বলল, স্যার, দূর থেকে নিশানা দিব নাকি কাছে যাব? বুদ্ধি কি হাঁটুতে রেখে ঘোরো? এটা আবাসিক এলাকা, গুলির শব্দে সবাই চলে আসবে, হাত দিয়ে কাজ সরাতে হবে। রুদ্র হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রুদ্র ঢিল ছুঁড়ে একজনের দৃষ্টি অন্যদিকে নিতেই আরহান পেছন থেকে এসে দাঁড়ানো এক হাত দূরত্বে। হঠাৎই একটি হাত সামনে থাকা লোকটির কাঁধে, আরেকটি ঘাড়ে। মুহূর্তেই একটা চটাস শব্দ। একটা হালকা মোচড়েই ঘাড় ঘুরে গেল এমন এক কোণে, যেটা মানুষের শরীরের স্বাভাবিকভাবে নিতে পারে না। কোনো চিৎকার নেই, কেবলই নিঃশব্দ মৃত্যু। আরহান পেছনে ফিরে তাকাতেই দেখল রুদ্রও নিজের কাজ সেরে ফেলেছে। গুড। কেউ দেখার আগেই লাশ দুটো সরিয়ে ফেলো, আর সব সিসিটিভি ফুটেজ রিমুভ করা চাই। বলতে বলতেই আরহান নিজের হাতের গ্লাভস খুলে ফেলল। এশার বাইরের থেকে এসেই ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ভাঙে রাত 12টায়। শরীরটা কেমন যেন করছিল, তাই সে গোসলে গিয়েছিল। গোসল শেষে সব ঝর্ণাটা বন্ধ করতেই দরজায় টোকা পড়ল। এসা ভোরও কুঁচকে বলল, কি হয়েছে মা, তুমি ঘুমাওনি? উত্তরের কোনো জবাব এলো না। আবারও টোকা পড়তেই এসা বলল, মা, একটু ওয়েট করো, আমি আসছি। এসা চটজলদি তোয়ালে গায়ে পেঁচিয়ে নিল। এত রাতে মা কেন এসেছে? এসা দরজা খুলতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। এসা চিৎকার করার জন্য মুখ খুলতেই আরহান হাত দিয়ে এশার মুখটা চেপে ধরল। এশা হাত দিয়ে আরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই আরহান অন্য হাতে এশার দুই হাত পেছনে নিয়ে মুষ্টিবদ্ধ করে ফেলল। চুপ, একদম চিৎকার করবে না। আরহানের কথায় এশা আরো ছটফট করতেই আরহান বলল, জাস্ট কুল ডাউন। এতক্ষণে আরহানের চোখ গেল এশার পরনে থাকা তোয়ালের দিকে। আরহান এশার পা থেকে মাথা পর্যন্ত তাকালো। এশার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরিস্থিতি বুঝতে পেরে তারা দুজনেই চুপ, যেন একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। আরহান ধীরে ধীরে তার দৃষ্টি এশার দিকে স্থির করে বলল, এইভাবে তোয়ালে পড়ে কারো সামনে আসা কতটা বিপজ্জনক সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? এশা এখনো ছটফট করে যাচ্ছে, নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা। আস্তে, এত নড়াচড়া করলে তো তোয়ালেটা নিজের জায়গায় থাকবে না, আর আমার চোখের সংযমও থাকবে না। আরহাম আরেকটু কাছে আসতেই এশা আরহামের হাতে জোরে কামড় দিয়ে দিল। আরহান চোখটা বন্ধ করে ফেলল, কিন্তু নিজের হাত সরালো না। সাবধান, আমি শুয়ে দিলে কিন্তু ক্ষত হয়ে যাবে। বলেই আরহান আলতো করে এশার মুখ থেকে নিজের হাতটা সরালো। এশা দাঁতে দাঁত চিপে কড়মড় করে তাকালো। তারপর ট্রেনের গতিতে বলল, আপনার সাহস তো কম না? আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? নিজেকে কি মনে করেন আপনি? যা ইচ্ছা তাই করবেন? আপনার সাহস কি করে হলো আমার ঘরে আসার? আমার সাহস দেখতে চেয়ে বিপদে পড়ে যাবে মেয়ে। আর এই তোয়ালে সরিয়ে জলদি জামাটা পরে আসো। আপনার কথা আমি কেন শুনবো? কি ভেবেছেন কি আপনি নিজেকে? অসভ্য লোক একটা, রাগে ফুঁসতে ফুঁসতে বলল এশা। অসভ্যতা আমি না দেখাতে চাইলে জলদি করে জামাটা পরে আসো, নয়তো এভাবেই তুলে নিয়ে যাব। বলেই আরহান এশার একদম কাছে চলে আসলো। এশা দাঁতে দাঁত চিপে কড়মড় করে তাকালো। তারপর ট্রেনের গতিতে বলল, আপনার সাহস তো কম না? আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? নিজেকে কি মনে করেন আপনি? যা ইচ্ছা তাই করবেন? আপনার সাহস কি করে হলো আমার ঘরে আসার? আমার সাহস দেখতে চেয়েও না, বিপদে পড়ে যাবে। আর এই তোয়ালে সরিয়ে জলদি জামা পরে আসো। আপনার কথা আমি কেন শুনবো? কি ভেবেছেন কি আপনি নিজেকে?
অসভ্য লোক একটা, রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল এশা। অসভ্যতা আমি না দেখতে চাইলে জলদি করে জামা পরে আসো, নয়তো এভাবেই তুলে নিয়ে যাব, বলেই আরহান এশার একদম কাছে চলে আসলো। ছাড়ুন বলছি আমাকে, নয়তো চিৎকার করে আপনার মান সম্মান সব ডুবিয়ে দিব। তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছো একবার? চিৎকার করলে আমার কিছুই হবে না। তোমাকে আমার সাথে এই অবস্থায় দেখে তোমার বাড়ির লোক কি করবে সেটা ভেবে দেখো, বলেই আরহান এশার হাতটা ছেড়ে দিল। এশার সাথে সাথেই তোয়ালেটা গায়ের সাথে শক্ত করে ধরে রাখলো। তারপর আরহান কিছু বলার আগে সজোরে ওয়াশরুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আরহান এশার রুমে জানালার পাশে সিঙ্গেল সোফায় গিয়ে গা হেলিয়ে দিয়ে বসল। এশার এই বাড়িতে থাকা মোটেও নিরাপদ না। বাড়ি যেহেতু চিনে ফেলেছে, ওরা বারবার আসবে, আর কায়ানের লোককে মারার খবর পেলে ওরা আরো হিংস্র হয়ে উঠবে। আরহান এশার ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখল কাচের চুড়িগুলো চিকচিক করছে। আরহান আহমেদ কাচের চুড়ি কিনবে, এটা সে কখনো ভাবেনি। চুড়িগুলো এশাকে ভার্সিটিতে দিয়ে দিত, যেহেতু তার রাগের কারণেই সেই দিন এশার চুড়িগুলো ভেঙে গেছে। কিন্তু এশা আজ ভার্সিটিতে যায়নি, তাই এশা যখন তার গাড়ি থেকে নেমে যাচ্ছিল তখনই এশার ব্যাগে চুড়িগুলো রেখে দিয়েছিল। এশা জামা পরে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে রাগ আর বিরক্তি। আরহান তখনও জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। এশার পায়ের শব্দ শুনে ধীরে ধীরে ঘুরে তাকালো। কি চাইছেন কি আপনি? এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান, নয়তো ভালো হবে না, গর্জে ওঠে এশা। আরহান কোনো উত্তর দিল না, শুধু হালকা মাথা ঝাঁকালো, যেন সে কিছু ভেবে ফেলেছে। আরহান পকেট থেকে একটা রুমাল বের করে উঠে দাঁড়ালো। হুম, ঠিক বলেছ, এখানে থাকা একদম ভালো হবে না, খুব ধীরে শান্ত গলায় বলল আরহান। তাহলে চলে যান, বলেই এশা পাশ কাটিয়ে দরজার দিকে এগোতেই আরহান পেছন থেকে এসে রুমালটা চেপে ধরল এশার মুখে। ছেড়ে, ছেড়ে, ছেড়ে। এশার গলা রুদ্ধ হয়ে গেল। হাত পা ছোড়ার চেষ্টা করেও ধীরে ধীরে শক্তি হারাতে লাগলো সে। আরহান শক্ত করে ধরে রাখলো মাত্র কয়েক সেকেন্ড। তারপর এশার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো, চোখটা বন্ধ হয়ে এলো, শরীর ঢলে পড়লো আরহানের বুকে। আরহানের নিঃশ্বাস ফেলল, রুমালটা ভাঁজ করে পকেটে রেখে এশাকে কাঁধে তুলে নিল। সূর্যের আলো মুখে পড়তেই এশার চোখ মেলে খুলল। তার দৃষ্টি ঝাপসা, মাথাটা যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। এশা ধীরে ধীরে উঠে বসল। আমি কোথায়? ফিসফিস করে বলল এশা। চারপাশে তাকিয়ে দেখলো অচেনা একটা ঘর, নরম বিছানা, জানালার মোটা পর্দা, কাঠের আসবাব, অদ্ভুত রকম পরিচ্ছন্ন রুমটা। তারপর হঠাৎ সবটা মনে পড়ল তার। আমাকে তুলে তুলে এনেছে এখানে। এক ঝটকায় উঠে দাঁড়ালো সে। পা দুটো কাঁপছে তার, মাথায় তীব্র ব্যথা হচ্ছে। তবুও ভয়কে চেপে ধরে এশা এগিয়ে গেল দরজার দিকে। পুরো বাড়িটা নিঃশব্দে ডুবে আছে। সে ধীরে ধীরে রুমের থেকে বের হয়ে চারপাশটা দেখতে লাগলো। এশা দোতলার একটা ঘর আছে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখলো বাড়িটা বড়, কিন্তু একদম ফাঁকা। কারোর কোনো শব্দ নেই, কোনো টিভি, কোনো রান্নাঘরে শব্দ, শুধুই নিস্তব্ধতা। এশা দরজার সামনে গিয়ে দরজা দিয়ে তাকালো। বাড়িটার চারপাশে যেন জনমানবহীন, দেওয়াল দিয়ে ঘেরা। ঘরের বাইরের রাস্তাও দেখা যায় না ঠিক মতন। সে দরজার হাতল ঘোরালো, কিন্তু বাইরে থেকে বন্ধ। তার মানে তাকে আটকে রাখা হয়েছে। এশার গলা শুকিয়ে গেল। একসাথে হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো এশার মনে। আমাকে এখানে কেন রাখা হয়েছে? আমি কি বন্দি? কি করবে আমার সাথে? হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দ, সঙ্গে সঙ্গে এশা পেছনে ঘুরে তাকালো। ভয়ে প্রাণ বেরিয়ে আসতে চাইছে তার। এশা পাশের তাক থেকে একটা মোটা লাঠি তুলে নিল। আজ হয় সে মরবে, নয়তো কাউকে মারবে। এশা নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে যেই না ছায়াটা ভেতরে ঢুকলো, এশা কোনো দ্বিধা না করে লাঠি উঠিয়ে মারতে গেল। তখনই শক্ত একটা হাত তার কবজি চেপে ধরলো। তোমার মাথা কি একদম গেছে? ভারী ঠান্ডা কণ্ঠ ভেসে এলো।
আরহান। এশা চমকে উঠল, ভয় রাগ সব মিলে মিশে। এশা আরো ক্ষেপে গিয়ে বলল, হ্যাঁ, আমার মাথা গেছে, এখন আমি আপনার মাথা ফাটাবো। আপনার সাহস তো কম না, আপনি আমাকে তুলে এনেছেন, কি মতলব আপনার? আরহান ধীরে ধীরে এশার হাতটা নামিয়ে দিল, তারপর ভেতরে ঢুকে বলল, তোমার মতো এমন পাগল আমি আমার লাইফে দেখিনি। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে ভয়ে কেঁদে ভাসিয়ে ফেলতো, আর তুমি আমাকেই মারতে এসেছো। বলেই টান দিয়ে এশার হাত থেকে লাঠিটা নিয়ে নিল। এশা এবার চিৎকার করে উঠল, আমাকে কোথায় এনেছেন আপনি, বলুন। আর দরজা বন্ধ কেন, কি চান আপনি? আরহান বিরক্ত গলায় বলল, তুমি এখন আমার দায়িত্বে, আর এই দায়িত্ব কেউ ইচ্ছে করে নিতে চায় না। আমিও চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। বাধ্য? আমাকে অজ্ঞান করে এনে দরজা বন্ধ করে রাখাটা বাধ্য হওয়া? আপনি আমাকে কিডন্যাপ করেছেন, যেটাকে বলে গুন্ডামি। আপনি না শিক্ষক? শিক্ষক হয়ে ছাত্রীকে কেউ তুলে আনে? এশার কণ্ঠে তীব্র তাচ্ছিল্য। আরহান এবার একটু এগিয়ে গিয়ে বলল, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে তর্ক করবে না। এশা এবার একটু থেমে গেল, তার চোখে এখনো রাগ, কিন্তু মনে ভয় আর দ্বিধার ছায়া ফুটে উঠেছে। আপনি আমাকে এইখানে কেন এনেছেন, বলুন আমায়। তোমার নিরাপত্তার জন্য। আরহান বিরক্তি নিয়ে সোফায় বসল। আমার নিরাপত্তা দেওয়ার আপনি কে? এসব প্রশ্ন ছুড়ে মারল। তোমার ধারণার বাইরে কেউ। আর একটা প্রশ্ন করবে তো আবার অজ্ঞান করে বিছানায় ফেলে রাখবো। আরহানের হুমকিতে এশা একটু ভয় পেল, তারপর বলল, এখানে আর কেউ থাকে না? না, তুমি আমি আর পাহারার জন্য বাইরে একজন আছে। দরজা তাই বন্ধ, তুমি চাইলে আমি খুলে দিতে পারি, বাট অনলি ইফ ইউ আর রেডি টু ফেস ডেথ। শুধু শুধু আমাকে ভয় দেখাবেন না, আমার বাড়ির মানুষ জানলে আপনার কি হাল করবে দেখবেন। আরহান তীক্ষ্ণ চোখে তাকাতেই এশা নিচের ঠোঁট কামড়াতে লাগলো। তোমার মামা আমিনুল সাহেবের থেকে পারমিশন নিয়েই তোমাকে এইখানে আনা হয়েছে। আরহানের মুখে এই কথা শুনে এশা হতভম্ব হয়ে তাকালো। কি? মামা? মামা আপনাকে পারমিশন দিয়েছে আমাকে তুলে আনার? মিথ্যা কথা বলবেন না। এশা দ্রুত আরহানের কাছে গেল। তুমি চাইলে প্রমাণ দিতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? শর্তের কথা শুনতেই এশা ভুরু কুঁচকে তাকালো। আরহানের শর্ত শুনে এশার মনে হচ্ছে তাকে এইখানে তুলে আনা হয়েছে মশকরা করার জন্য। এশা রাগে গজগজ করতে লাগলো। আমি করব রান্না? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, করবে। আর না করতে পারলে মামার সাথে কথা বলার প্রয়োজনও নেই। আরহান শান্ত গলায় বলল। এশা রাগে ফুঁসতে ফুঁসতে বেলুন হয়ে রান্নাঘরের দিকে গেল আর চিৎকার করে বলল, তুলে এনেছে নাকি নিরাপত্তা দেবে? এটা কেমন নিরাপত্তা? নিরাপত্তা তো আমার আপনার থেকে দরকার, বিশ্বাস কোথাকার। একটা মেয়েকে তুলে আনতে পারলে না? ইউ, ওপর থেকে দুটো লোকও হারিয়ে বসে আছিস। কায়েনের কণ্ঠে আগুন, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে। চারিদিক কেঁপে উঠল যেন। তার হাতের পিস্তলটা হঠাৎই শূন্যে উঠে গেল। টানা 3 রাউন্ড গুলি চলল। কানে তালা লাগার মতো শব্দ হলো। সবাই থমকে দাঁড়ালো, কেউ নিঃশ্বাস ফেলতে পারছে না ঠিক করে। জিসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কায়ানের চোখে চোখ রাখার সাহসও তার নেই। কায়ান এইবার পিস্তলের নলটা সরাসরি জিসানের বুকে ঠেকিয়ে বলল, মেয়েটাকে খুঁজে বের করতে না পারলে এই গুলি গালা সব ঠিক এই বুকের ভেতরে ঢুকিয়ে দেব আমি, বুঝেছিস? জিসান ঢোক গিলতে গিলতে বলল, বস, আপনি তো জানেনই আরহান আহমেদ সবসময় আমাদের থেকে এক ধাপ আগে চিন্তা করে। এইসব অজুহাত আমাকে দিলে চলবে না, ওই মেয়েটাকেই আমার চাই।